দেখো, আমরা দ্রবণের যে কিছুটা অংশ আলোচনা করেছিলাম, এরপরে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে দ্রাব্যতা। ইংরেজিতে বলে সলিবিলিটি। দ্রাব্যতা বা সলিবিলিটি। দ্রাব্যতা বলতে আমরা কি বুঝি? দ্রাব্যতা বলতে বোঝানো হচ্ছে যে দ্রাবক নিতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ। সেই নির্দিষ্ট পরিমাণটা হচ্ছে 100 গ্রাম। তার মানে একটা বিষয় ফিক্সড, সেটা হচ্ছে দ্রাবক, এবং সেই দ্রাবকের ভর হবে 100 গ্রাম। 100 গ্রাম দ্রাবকের কথা এখানে বলা হচ্ছে। ধরো তুমি এখানে 100 গ্রাম জল নিলে, তাহলে 100 গ্রাম আমি দ্রাবক নিলাম। এবারে জলের ভিতরে আমি একটা থার্মোমিটার প্রবেশ করে দিলাম। থার্মোমিটারের সাহায্যে আমরা জলের উষ্ণতা মাপলাম। ধরো 40 ডিগ্রি সেলসিয়াস আছে। এবার তুমি বাইরে থেকে ধরে নাও তুমি চিনি দ্রবীভূত করছো, চিনি মেশাচ্ছ। এবার চিনি মেশানো হচ্ছে আর একটা কাঁচ দণ্ড আছে, কাঁচ দণ্ড দিয়ে সেটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমি প্রাথমিকভাবে কিছু চিনি নিলাম, কিছুক্ষণ নাড়লাম, তাহলে কি দেখবো চিনিগুলো সব ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, দ্রবীভূত হয়ে গেল। এইভাবে তুমি চিনি ধীরে 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 যোগ করবে, এবং এই চিনি অর্থাৎ যেটা দ্রাব, চিনি বলে বিষয় না, যে কোনো পদার্থ হতে পারে, লবণ হতে পারে, পটাশিয়াম নাইট্রেট হতে পারে, লেড নাইট্রেট হতে পারে, যে কোনো পদার্থ হতে পারে। তা এই দ্রাব যখন মেশানো হচ্ছে তখন সেই কতটা পরিমাণ দ্রাব মেশাচ্ছে, অর্থাৎ কত গ্রাম দ্রাব মেশাচ্ছি, সেটাকে আমরা লিখে রাখছি ক্রমশ। দিয়ে দেখছি কি আস্তে আস্তে মেশানো হচ্ছে, আর কাঁচদণ্ড দিয়ে ঘোলানো হচ্ছে, দিয়ে দেখছি কি আস্তে 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 এগুলো দ্রবীভূত হয়ে যাচ্ছে। একটা সময় আমরা দেখব যে আর কিন্তু দ্রাব দ্রবীভূত হচ্ছে না, ম্যাক্সিমাম দ্রাব দ্রবীভূত হয়ে গিয়েছে, আর দ্রাব দ্রবীভূত হচ্ছে না। দ্রবণের এই যে অবস্থা, যে অবস্থায় দেখা যায় যে ম্যাক্সিমাম বা সব থেকে বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে, সেই অবস্থার একটা নাম আছে, সেটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা। তাহলে এই দ্রবণটা যখন সম্পৃক্ত হচ্ছে, অর্থাৎ যখন সর্বোচ্চ পরিমাণ দ্রাব দ্রবীভূত অবস্থায় থাকছে, সেই সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করার জন্য আমি যতটা পরিমাণ দ্রাবকে মেশাচ্ছি, দ্রাবকে দ্রবীভূত করছি, সেই গ্রাম সংখ্যাটাকেই আমরা বলবো ওই দ্রবণের দ্রাব্যতা। তাহলে বিষয়টা কি? একটা নির্দিষ্ট উষ্ণতা আমাকে নিতে হবে, 40 ডিগ্রি হতে পারে, 25 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, যে কোনো হতে পারে। দ্রাবকের পরিমাণটা নির্দিষ্ট নিতে হবে, সেটা হচ্ছে 100 গ্রাম পরিমাণ। আর তার একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করব, অর্থাৎ যে মুহূর্তে দেখব আর দ্রাব দ্রবীভূত হচ্ছে না, অর্থাৎ দ্রাব নিচে থিতিয়ে পড়ে যাচ্ছে, সেই মুহূর্তে, যে মুহূর্তে থিতিয়ে পড়া শুরু হচ্ছে, সেই মুহূর্তে কতটা পরিমাণ আমি দ্রাব দ্রবীভূত করলাম, কতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত করলে এই থিতিয়ে পড়াটা শুরু হচ্ছে, সেই গ্রাম পরিমাণটাকেই আমরা ওই দ্রবণের দ্রাব্যতা বা দ্রবণীয়তা বলে থাকি। তাহলে আমরা যদি সংজ্ঞা নিই, তাহলে কি বলবো? নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাব দ্রবীভূত করলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়,
সেই গ্রাম সংখ্যাকেই দ্রবণের দ্রাব্যতা। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতা থাকবে, তাতে আমি 100 গ্রাম দ্রাবক নিব, আর তার মধ্যে আমি দ্রাব দ্রবীভূত করছি এবং দেখছি যে মুহূর্তে সর্বোচ্চ পরিমাণ দ্রাব দ্রবীভূত করা হলো, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হলো, সেই মুহূর্তে কত গ্রাম আমি দ্রাব মেশালাম, সেই গ্রাম সংখ্যাটাকেই আমরা বলছি কি ওই দ্রবণের দ্রাব্যতা। তার জন্য কি দিচ্ছি, নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাব দ্রবীভূত করলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়, দ্রাবের সেই গ্রাম সংখ্যাকে দ্রবণের দ্রাব্যতা বলা হচ্ছে। দেখো আমরা একটা উদাহরণ বলি। ধরো বললাম 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা 65। কথাটির অর্থ কি? কি বলতে চাইছে? এটার অর্থ হচ্ছে দ্রাব্যতা মানে দ্রাবকের পরিমাণটা স্থির হয়ে গেল, সেটা হচ্ছে 100 গ্রাম। তাহলে আমরা কি বলবো, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে, এখানে জল আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করছি, তোমাদের সাধারণত সব জলের দ্রাব্যতাই আলোচনা করা হচ্ছে। 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে। সর্বোচ্চ আমি যদি 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করি, তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ আমরা পেয়ে যাব। তাহলে এই যে দ্রাব্যতা, এটা কিন্তু উষ্ণতার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। সেই জন্য দ্রাব্যতা কথাটা বলার সময় অবশ্যই একটা নির্দিষ্ট উষ্ণতার উল্লেখ করবে। কারণ দেখো, পটাশিয়াম নাইট্রেটের 40 ডিগ্রিতে বলছে 65, দেখা যায় 50 ডিগ্রিতে করলে এটা হয়ে যায় 85। তার মানে কি, যদি জলের উষ্ণতা আমি 40 ডিগ্রি থেকে বাড়িয়ে 50 ডিগ্রিতে রাখি, তখন ওই সম্পৃক্ত পটাশিয়াম নাইট্রেট দ্রবণ প্রস্তুত করার জন্য আর 65 গ্রাম দিলেই হবে না, তখন আমাকে দিতে হবে 85 গ্রাম পটাশিয়াম নাইট্রেট। কি বললাম বুঝতে পারলে? 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা এটা হয়ে যায় 85। তাহলে দেখো, দ্রাব্যতা সেই জন্য উল্লেখ করার সময় অবশ্যই একটা নির্দিষ্ট উষ্ণতার উল্লেখ করতে হয়। যদি আমি উষ্ণতার পরিবর্তন ঘটাই, তাহলে একই পদার্থের দ্রাব্যতা পরিবর্তন ঘটে। তাহলে কতগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে দ্রাবটা যেরকম নির্দিষ্ট থাকবে, প্রত্যেকটা দ্রাবের একই হয় না। তুমি পটাশিয়াম নাইট্রেটের জায়গায় যদি খাদ্য লবণ নাও, তাহলে আলাদা হয়ে যাবে। পটাশিয়াম নাইট্রেটের জায়গায় তুমি যদি লেড নাইট্রেট নাও, তাহলেও আলাদা হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে কি, দ্রাব যেরকম নির্দিষ্ট থাকবে, একই রকমভাবে একটা নির্দিষ্ট দ্রাবের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উষ্ণতারও উল্লেখ করতে হবে, যাতে দ্রাব্যতার একটা সঠিক তথ্য বা সঠিক মান আমরা বুঝতে পারি। তাহলে কি বললাম বুঝতে পারলে? তাহলে দ্রাব্যতা হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতা থাকবে, আর সেই নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম পরিমাণ দ্রাবক থাকবে। সেই দ্রাবকে আমি সর্বোচ্চ যতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত করলে একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হচ্ছে, সেই গ্রাম সংখ্যাটাকে, যত গ্রাম দিলে তোমার
সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে সেই গ্রাম সংখ্যাটাকে আমরা বলবো দ্রাব্যতা। তা দেখো এখান থেকে আমাদের বিশেষ অঙ্ক আসে। আমরা অঙ্ক করার আগে জেনারেল বিষয়গুলো আগে শিখে নিই, অঙ্ক আমরা পরে আসব। তাহলে ধরে নিচ্ছি একটা টাইপ আমি ধরে নিচ্ছি, ধরি এ গ্রাম দ্রাবকে বি গ্রাম দ্রাব টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। তাহলে দিয়ে জানতে চাওয়া হলো দ্রাব্যতা কত। তাহলে আমরা কি বলবো, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এ গ্রাম দ্রাবকে বি গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে। তাহলে 1 গ্রাম দ্রাবকে বলবো কি বি বাই এ গ্রাম দ্রাব দ্রবীভূত থাকবে। তাহলে আমাকে সবসময় বের করতে হবে 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রাব আছে 100 বি বাই এ। তাহলে আমরা বলবো দ্রবণের দ্রাব্যতা 100 বি বাই এ। তাহলে অতএব দ্রাব্যতা সমান আমরা বলবো 100 বি বাই এ। তাহলে এটা একটা ধরনের অঙ্ক তোমাদের জেনারেল ভাবে আমরা আলোচনা করলাম যে দ্রাবকের পরিমাণটা বলে দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট উষ্ণতায় সর্বোচ্চ কতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে সেরকম তথ্য দেওয়া যদি থাকে, দিয়ে যদি দ্রাব্যতা জানতে চাই তাহলে প্রতি 100তে কত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে সেই সংখ্যাটা যদি হিসাব করতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে কি দ্রাব্যতা মান। নেক্সট দেখো আরেক ধরনের দ্রাব্যতার প্রবলেম তোমাদের দিতে পারে। ধরো বলে দিল এম গ্রাম দ্রবণে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এন গ্রাম দ্রাব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। দিয়ে জানতে চাইলো দ্রাব্যতা কত। কি বলছি বুঝতে পারলে? এম গ্রাম দ্রবণে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এন গ্রাম দ্রাব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করলো, দ্রাব্যতা কত। তাহলে দেখো এখানে যে কথাটা আছে সেটা হচ্ছে দ্রবণ। দ্রবণ মানে তোমরা জানো দ্রাব প্লাস দ্রাবক। কিন্তু দ্রাব্যতা হিসাব করতে গেলে তোমাদের কি বের করতে হবে, 100 গ্রাম দ্রাবকে কতটা দ্রাব আছে। তাহলে এম গ্রাম দ্রবণের মধ্যে দ্রাবক কতটা সেটা আমরা আগে হিসাব করে নিতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি দ্রাবক সমান দ্রবণ মাইনাস দ্রাব, তাহলে m মাইনাস n। তাহলে এটার অর্থ কি বোঝায় যে m মাইনাস n গ্রাম দ্রাবকে তাহলে n গ্রাম দ্রাব আছে। ভালো করে বুঝবে, এই দ্রাব দ্রাবক দ্রবণ এই জায়গাটা কিন্তু ভাইটাল। তাহলে দ্রবণ মানে হচ্ছে দ্রাব প্লাস দ্রাবক, তাহলে দ্রাবক মানে হচ্ছে দ্রবণ মাইনাস দ্রাব। একটু সাইড চেঞ্জ করে নিয়েছি। তাহলে দ্রবণ তো বলা হয়েছে n গ্রাম আর তার মধ্যে দ্রাব আছে n গ্রাম, তাহলে দ্রবণে দ্রাবকের পরিমাণ হচ্ছে m মাইনাস n। তাহলে মোট দ্রবণ থেকে যদি দ্রাবটা বাদ দিয়ে দিই, ধরো আমি 100 গ্রাম জল আর চিনির মিশ্রণ নিলাম, দিয়ে বললাম চিনি আছে 20 গ্রাম, তাহলে জল কতটুকু আছে, 100 থেকে 20 বাদ দিয়ে দেবো, 80 পেয়ে যাবো। তো ঠিক সেরকমই মোট দ্রবণ থেকে যদি দ্রাবের পরিমাণটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলেই চলে আসছে দ্রাবকের পরিমাণ। তাহলে আমরা এখানে বলবো কি
m মাইনাস n গ্রাম দ্রাবকে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রাব আছে n গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রাব আছে n বাই m মাইনাস n গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রাব আছে n ইনটু 100 বাই m মাইনাস n। তাহলে অতএব দ্রাব্যতা সমান বলবো 100 n বাই m মাইনাস n, 100 n বাই m মাইনাস n। তাহলে এইভাবে আমরা দ্রবণের দ্রাব্যতা কিন্তু হিসাব করতে পারি।